আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টারের পরবর্তী টপিকটা নিয়ে। তাহলে দেখে নেই এটার পরবর্তী টপিকটা কি। তাহলে পরবর্তী যে টপিকটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আমার মনে হয় চ্যাপ্টার 5-এর যতগুলো টপিক আছে তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এটা, এবং এটা বুঝতে অনেকেরই অনেক রকমের সমস্যা হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব আজকে একটু সহজভাবে এবং বিস্তারিতভাবে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার। তাহলে প্রথমে চলো আমরা আর্কিমিডিসের সূত্রের বিবৃতিটা জেনে নিই, যে আর্কিমিডিস আসলে কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো একটা বস্তুকে যদি স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবানো হয় তাহলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তাহলে এখানে আসলে ওনার বিবৃতিতে দুইটা পার্ট আছে, দেখা যাচ্ছে যে প্রথম একটা পার্ট এবং সেকেন্ড একটা পার্ট আছে। তো প্রথম পার্টটাই হচ্ছে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে প্রথম পার্টটা দিয়ে আসলে কি বুঝিয়েছেন উনি। তো কোনো একটা বস্তুকে যখন তরল পদার্থের মধ্যে বা বায়বীয়র ক্ষেত্রে ব্যাপারটা সত্য, যদিও আমরা বায়বীয়র ব্যাপারটা এতটা ফিল করি না, কারণ বায়বীয় পদার্থের ঘনত্বটা তরল পদার্থ থেকে অনেকটাই কম। তো এজন্য আমরা তরলটা নিয়ে বেশি চিন্তা করি বা তরলটা নিয়ে বলে বুঝতে সুবিধা হয়। তো কোনো একটা বস্তুকে যখন একটা তরল পদার্থের মধ্যে ডুবাবো তখন মনে হবে যে বস্তুটা একটু হালকা হয়ে গেছে, বস্তুটাকে আমাদের কাছে একটু হালকা ফিল হয়। যেমন ধরে নিই আমাদের কাছে একটা বস্তু আছে, ধরে নিই এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটাকে তুমি এভাবে সুতা দিয়ে ঝুলিয়েছো বস্তুটাকে। এখন এই বস্তুটাকে সুতা দিয়ে ঝোলানোর পরে তুমি নর্মালি এই বস্তুটাকে একটু নড়াচড়া করার চেষ্টা করো বা মুভ করার চেষ্টা করো, এবং এরপর এই বস্তুটাকে তুমি একটা পাত্রে পানি নিবা, একটা পাত্রে ভাবে পানি নিবা এবং বস্তুটাকে পানির মধ্যে রাখবা। পানির মধ্যে রাখার পরে এই বস্তুটাকে একই রকম ভাবে সুতা দিয়ে ঝুলিয়ে দিবা এবং এরপর এই বস্তুটাকে একটু নাড়াবা। আমার মনে হয় যে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালিও অনেকে দেখেছি বা কাজকর্মে বিভিন্নভাবে আমরা জিনিসটা ফিল করেছি। বাট তোমরা যদি চাও এই জিনিসটা হচ্ছে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। কোনো একটা বস্তুকে তুমি সুতা দিয়ে এভাবে ঝুলিয়ে যখন নাড়াবা তখন তোমার কাছে যতটা ওজন মনে হবে, ওই একই বস্তুটাকে যখন তুমি পানির মধ্যে নিবা এবং একইভাবে সুতা দিয়ে ঝুলিয়ে নাড়াবা তখন দেখবা যে তোমার কাছে অনেকটা হালকা মনে হচ্ছে। অর্থাৎ যখনই তুমি এটাকে পানিতে ডুবিয়ে দিচ্ছ তখনই তোমার কাছে এটাকে অনেক হালকা মনে হবে। নর্মালি যখন তুমি এটাকে পানিতে ডুবানো ছাড়া নাড়াচ্ছিলে তখন তোমার কাছে অনেক ভারী মনে হচ্ছিল, ওজন বেশি মনে হচ্ছিল। কিন্তু এই একই বস্তুটাকে সুতা দিয়ে ঝুলিয়ে একইভাবে তুমি যখন পানিতে ডুবিয়ে দিলা তখন তোমার কাছে এই বস্তুটাকে নাড়াতে অনেক হালকা মনে হবে, তোমার কাছে মনে হবে যে ওজনটা অনেক কমে গেছে। এটা যে শুধুমাত্র ডুবিয়ে দিলেই মনে হবে ব্যাপারটা সেটা না, আংশিকভাবেও তুমি ডুবাতে পারো। কারণ সূত্রে দেখো এখানে কিন্তু উনি বলেছিলেন যে আংশিকভাবেও কিন্তু ডোবানো যায়। তাহলে আমি যদি এটাকে আংশিকভাবে ডুবাই, ধরো আমি যদি পুরাটাকে না ডুবিয়ে যদি আমি এটাকে আংশিকভাবেও যদি ডুবাই, ধরো এভাবে আংশিকভাবে যদি ডুবিয়ে দেই এবং সুতা দিয়ে বেঁধে নাড়াই, সেক্ষেত্রেও আমার কাছে এটাকে হালকা মনে হবে। অবশ্যই পুরো ডুবালে যতটা হালকা লাগবে, আংশিক ডুবালে তার থেকে একটু কম হালকা লাগবে, কিন্তু আগের থেকে এখন অনেকটাই হালকা মনে হবে। আংশিকভাবে ডুবালেও নর্মালি নাড়ানোর সময় যতটা ভারী মনে হয়েছিল, আংশিকভাবে ডুবানোর পরেও তার থেকে হালকা ফিল হবে, হালকা মনে হবে বা ওজনটা কমে গেছে বলে মনে হবে। তো উনি কিন্তু
ওনার প্রথম যে পার্টটা আছে বিবৃতির, এখানে কিন্তু সেটাই বলেছেন যে কোনো একটা বস্তুকে যদি তুমি তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে যদি ডুবিয়ে দাও, তাহলে বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়। আমাদের এটা ফিল হবে যে বস্তুটা একটু হালকা হয়ে গেছে। চাইলে তোমরা এই জিনিসটা বাসায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, তাহলে তোমাদের আরও বেশি জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আশা করি যে প্রথম পার্টটা আমরা বুঝতে পেরেছি যে উনি আসলে কি বলতে চেয়েছেন। তো পরবর্তী পার্টে দেখো বলেছে যে এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু এটা বুঝতে হবে যে কোনো একটা বস্তুকে যখন আমি পানির মধ্যে ডুবাবো তখন আসলে কি কি জিনিস হয়, এটা একটু বুঝতে হবে। তাহলে চলো আমরা সেটাও বুঝে নেই। সূত্রের দ্বিতীয় অংশটুকু বোঝার জন্য আমরা কিছু আমাদের বাস্তব অভিজ্ঞতার কথা চিন্তা করে নেই। যেমন ধরো একটা পাত্রে একদম কানায় কানায় পূর্ণ করে আমরা পানি নিলাম। এখন এই পানির মধ্যে এখন যদি আমি একটা বস্তুকে ডুবিয়ে দেই, তাহলে কি হবে? পানি কিছু পরিমাণ পানি ভাবে পাত্র থেকে বাহিরে উপচে পড়ে যাবে, তাই না? এটা তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখি। ধরো তুমি একটা গ্লাসের মধ্যে যদি একদম কানায় কানায় পূর্ণ করে পানি নাও, তারপর যদি সেখানে চামচ বা অন্য কোনো বস্তু যদি দাও, তখন দেখবে যে পানি গ্লাস থেকে কিছু পরিমাণ পানি এভাবে উপচে পড়ে যাচ্ছে। তো এটা আসলে কেন হয়? হ্যাঁ, এবং কতটুকু পরিমাণ পানি উপচে পড়ে যাবে? দেখো, এই বস্তুটাকে যখন পানিতে ডুবানো হবে তখন এই বস্তুটা পানির ভিতরে কি করবে? তার আয়তনের সমপরিমাণ জায়গাটা সে দখল করবে। তো এই বস্তুটাকে ডুবানোর আগে তো এই আয়তনে পানি ছিল। এখন যখন বস্তুটাকে ডুবে ফেলা হলো তখন এই আয়তনের পানিটুকু তখন কি হবে? এভাবে বাহিরে উপচে পড়ে যাবে। ঠিক আছে, কারণ পাত্রের তো আর জায়গা নেই, তখন এটা কি করবে? এভাবে বাহিরে উপচে পড়ে যাবে। এখন যদি এই বস্তুটাকে পুরাটা না ডুবিয়ে যদি আমি এরকম অর্ধেকটা ডুবাতাম, তখন কি হতো? যদি এইভাবে অর্ধেকটা ডুবাতাম তাহলে কি হতো? ধরো এতটুকু আয়তন ডুবিয়েছি, তখনও কিন্তু পানি এভাবে বাহিরে উপচে পড়ে যেত, তাই না? বাহিরে উপচে পড়ে যেত। কতটুকু পানি এবার উপচে পড়তো? এতটুকু আয়তনের পানি উপচে পড়ে যেত, কারণ এখন আমি পুরাটা বস্তু ডুবাই নাই, অর্ধেকটা বস্তু ডুবিয়েছি বা নিমজ্জিত করেছি। সেই কারণে এই অর্ধেক আয়তনের সমপরিমাণ আয়তনের পানি বাহিরে উপচে পড়ে যাবে। ঠিক আছে, এখন ধরো এই পাত্রে পানি যদি কানায় কানায় পূর্ণ না থেকে যদি একটু কম থাকতো পানি, তখন কি হতো? ধরো পানি আছে এতটুকু পর্যন্ত, তখন কি হতো? তখন যদি আমি বস্তুটাকে ডুবিয়ে দিতাম তখন দেখা যেত যে বস্তুর আয়তনের সমপরিমাণ পানি এভাবে একটু উপরে উঠে যেত, তাই না? অর্থাৎ আগের লেয়ারটা ছিল এখানে, বস্তু ডুবানোর আগের লেয়ারটা ছিল এখানে, বস্তু ডুবানোর পরে দেখা যাবে যে পানির লেয়ারটা একটু এভাবে উপরে উঠে গেছে, তাই না? এটা কিন্তু আমরা বাস্তব জীবনেও দেখি। কোনো গ্লাসে যদি তুমি কানায় কানায় পূর্ণ না করে পানি নাও এবং নেওয়ার পরে যদি পানির লেভেলটা একটু খেয়াল করো, তারপর ওই গ্লাসের পানির ভিতরে যদি চামচ বা অন্য কোনো কিছু ডুবিয়ে দাও, তখন দেখবে যে ওই বস্তুটা বা চামচটা ডুবানোর পরে পানির লেয়ারটা একটু উপরে উঠে গেছে। কতটুকু পানি উপরে উঠবে বা অপসারিত হবে? যতটুকু আয়তনের বস্তুটাকে আমি ডুবেছি, অর্থাৎ বস্তু যতটুকু আয়তন আমি ডুবিয়েছি, পানির অতটুকু আয়তনই কি হবে? অপসারিত হয়ে যাবে, তাই না? আবার যদি আমি এখানেও বস্তুটাকে যদি পুরোপুরি না ডুবিয়ে যদি ভাবে অর্ধেক পরিমাণ ডুবাতাম, তখনও দেখা যেত পানি উপরে উঠতো, কিন্তু আগের থেকে একটু কম উপরে উঠতো, তাই না? আগের থেকে একটু কম উঠতো উপরে, এই লেয়ারটা হতো।
কেন একটু কম হতো? কারণ প্রথম ক্ষেত্রে আমি বস্তুটাকে পুরোটাকে পানির ভিতরে ডুবিয়ে দিয়েছিলাম, এখন আমি অর্ধেক পরিমাণে নিমজ্জিত করেছি, তাই এই বস্তুর অর্ধেক আয়তনের সমপরিমাণ পানি উপরে উঠে যাবে, তাই না? আগে পুরো আয়তনের সমপরিমাণ পানি উপরে উঠেছিল, তাই একটু বেশি উঠেছিল, এখন অর্ধেক ডুবিয়েছি বলে বস্তুর অর্ধেক আয়তনের সমপরিমাণ পানি উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি একটা বস্তুর যতটুকু আয়তন নিমজ্জিত করব, পানির বা তরলের ঠিক ততটুকু আয়তনই অপসারিত হবে। তাহলে এই ব্যাপারটা আমরা এখানে লিখে দিই যে বস্তুর যতটুকু আয়তন তরলে নিমজ্জিত করা হবে, তরলেরও ততটুকু আয়তন অপসারিত হবে। অর্থাৎ ধরে নিই যে বস্তুটার আমি যদি বস্তুটাকে একটু সুন্দর করে দেখাই, ধরে নিই এখানে পানি, এই বস্তুটাকে যদি আমি পুরাটা ডুবিয়ে দেই, ধরে নিই বস্তুর আয়তন হচ্ছে 1 মিটার কিউব এবং আমি এই পুরো আয়তনের বস্তুটাকে ডুবিয়ে দিয়েছি, তাহলে অপসারিত পানির আয়তনও কত হবে? 1 মিটার কিউবই হবে। ঠিক আছে, তাহলে ধরি বস্তুর আয়তন 1 মিটার কিউব এবং যেহেতু বস্তুটাকে পুরাটা নিমজ্জিত করা হয়েছে, বস্তুকে পুরোপুরি নিমজ্জিত করা হয়েছে। সুতরাং অপসারিত পানির আয়তন হবে এটাও কি হবে? 1 মিটার কিউব হবে। আবার ধরো এখন বস্তুটাকে যদি আমি পুরোপুরি না ডুবিয়ে যদি বস্তুটাকে অর্ধেক পরিমাণ ডুবাতাম, ধরো এরকম অর্ধেক ডুবাতাম, তাহলে ধরো আগে তো বস্তুটার এমনিতে তো পুরো আয়তন 1 মিটার কিউব, এখন অর্ধেক ডুবানোর কারণে 0.5 মিটার কিউব ধরো পানিতে নিমজ্জিত হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে বস্তুর পানিতে নিমজ্জিত হয়ে আছে কত? 0.5 মিটার কিউব। তাহলে বস্তুর 0.5 মিটার কিউব আয়তন পানিতে নিমজ্জিত করা হয়েছে। তাহলে এখন অপসারিত পানির আয়তন কত হবে?
এখন কিন্তু অপসারিত পানির আয়তন হয়ে যাবে 0.5 মিটার কিউব। অর্থাৎ বস্তুর যতটুকু আয়তন পানিতে নিমজ্জিত করা হবে, তরলেরও ততটুকু আয়তনই কি হবে? অপসারিত হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার বস্তুকে তরলে নিমজ্জিত করার পর তার হারানো ওজনের পরিমাণটা আমরা বের করব। তাহলে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করার পর তার হারানো ওজনের পরিমাণ হবে অপসারিত তরলের ওজনের সমান। তাহলে আমরা লিখতে পারি যে বস্তুকে তরলে নিমজ্জিত করার পর বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। ধরো আমি একটা তরল নিলাম, সেই তরলে আমি একটা বস্তুকে ডুবিয়ে দিলাম। ধরে নেই এর বস্তুর ওজনটা হচ্ছে ধরে নেই যে 5 নিউটন। তাহলে এই বস্তুটাকে ডুবানোর পরে তরল কি হবে? অপসারিত হয়ে যাবে কিছুটা। বস্তুর আয়তনের সমপরিমাণ তরল অপসারিত হবে। ধরো এতটুকু তরল অপসারিত হয়ে গেল। আগে ছিল এখানে, এখন তরল অপসারিত হয়ে এখানে চলে আসছে। তো এতটুকু তরল হচ্ছে অপসারিত হলো এবং এই অপসারিত তরলের ওজন ধরে নেই আমরা 3 নিউটন। তাহলে ধরি বস্তুর প্রকৃত বা বাতাসে ওজন আমরা বলতে পারি, বস্তুর প্রকৃত বা বাতাসে ওজন ইকুয়াল টু 5 নিউটন এবং এই অপসারিত তরলটার ওজন ধরে নেই 3 নিউটন। অপসারিত, আচ্ছা আরো একটু বিস্তারিত লিখে নিই। বস্তুকে তরলে ডুবানোর পরে অপসারিত তরলের ওজন ধরে নিই 3 নিউটন। জাস্ট ধরছি আর কি একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যে বস্তুটার প্রকৃত ওজন হচ্ছে 5 নিউটন ছিল। এখন বস্তুটাকে তরলে ডুবানোর পরে কিছু পরিমাণ পানি অপসারিত হলো এবং সে অপসারিত তরলের ওজনটা হচ্ছে 3 নিউটন। তাহলে আমরা কিন্তু পড়েছি যে অপসারিত তরলের ওজনটাই কিন্তু বস্তুর হারানো ওজন। সুতরাং আমরা লিখতে পারি যে বস্তুর হারানো ওজন এটাও কি হবে? 3 নিউটন হবে, তাই না? কারণ অপসারিত তরলের ওজনও 3 নিউটন এবং বস্তুর হারানো ওজন আর অপসারিত তরলের ওজন তো সমান। তাহলে বস্তুর হারানো ওজনও কত হবে? 3 নিউটন হবে। তাহলে এই ওজনটা তো বস্তুর হারানো ওজন। তাহলে তরলে ডুবানোর পরে বস্তুর ওজন এখন কত হবে? তরলে ডুবানোর পরে
বস্তুর ওজন হবে তার প্রকৃত ওজনটা থেকে, তার প্রকৃত যে ওজনটা ছিল বা বাতাসে যে ওজনটা ছিল সেখান থেকে এই হারিয়ে যাওয়া ওজনটাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা লিখব যে বস্তুর প্রকৃত ওজন মাইনাস হারানো ওজন, এটাই হবে তরলে ডুবানোর পরে বস্তুর ওজন। হারানো ওজন ইকুয়াল টু প্রকৃত ওজন ছিল 5 নিউটন এবং হারানো ওজন হচ্ছে 3 নিউটন ইকুয়াল টু 2 নিউটন। তাহলে এই 2 নিউটন ওজনটাই হচ্ছে বস্তুটাকে পানিতে ডুবানোর পরে বস্তুটার ওজন 2 নিউটন মনে হবে, অর্থাৎ বস্তুটাকে হালকা মনে হবে। বাতাসে বা প্রকৃত ওজনটা ছিল 5 নিউটন, কিন্তু বস্তুটাকে তরলে ডুবানোর পরে সে 3 নিউটন ওজন হারিয়ে ফেলবে এবং তখন তার ওজন হবে 2 নিউটন, অর্থাৎ বস্তুটাকে পূর্বের থেকে হালকা মনে হবে। এবার তাহলে চলো আমরা আর্কিমিডিসের সূত্র থেকে একটা ম্যাথ সলভ করে ফেলি। তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি এখন। ধরে নিই যে এটা হচ্ছে একটা পাত্র, পাত্রে হচ্ছে পানি আছে। এখন এই পাত্রে একটা বস্তুকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ধরে নিই একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তুকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছে 0.01 মিটার স্কয়ার এবং এই বস্তুটার উচ্চতা আমরা ধরে নেই h ইকুয়ালস টু 0.05 মিটার এবং ধরে নেই যে বস্তুটার ভর হচ্ছে m ইকুয়ালস টু 2 কেজি বস্তুটার ভর। এবং আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে বস্তুটাকে পানিতে ডুবানোর পরে তার ওজন কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা পানিতে ডুবানোর আগে অর্থাৎ বাতাসে বস্তুর ওজনটা কত ছিল সেটা বের করে ফেলি। তাহলে স্বাভাবিকভাবে যে বস্তুর ওজনটা অর্থাৎ বাতাসে বস্তুর ওজনটা আমরা আগে বের করব। সে বস্তুর ওজন এটা হচ্ছে বাতাসে, এটা হচ্ছে W ইকুয়ালস টু mg। তাহলে m হচ্ছে 2 আর g 9.8, তাহলে W ইকুয়ালস টু আসছে 19.6 নিউটন। তাহলে এটা হচ্ছে বস্তুর ওজন বাতাসে। এখন আমাদের বের করতে হবে যে পানিতে ডুবানোর পরে বস্তুটার ওজন কত হবে। তো সেটা বের করার জন্য প্রথমে আমাদের বস্তুটার আয়তন বের করে ফেলতে হবে। তাহলে বস্তুর আয়তন আমরা বের করি। বস্তুর আয়তন V ইকুয়ালস টু, এখানে দেখো বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং হচ্ছে উচ্চতা দিয়ে দিয়েছে। তো একটা সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উচ্চতার গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে আয়তন V ইকুয়ালস টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা কিন্তু শুধুমাত্র সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র, এমন না যে সব বস্তুর ক্ষেত্রে এইভাবে আয়তন বের করা যায়। ওইটা বস্তুর শেপের উপরে নির্ভর করে। যদি গোলক আকৃতির হতো তাহলে একরকম হতো, ঘনক আকৃতির হলে অন্যরকম হতো। তো এটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে এখন আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা লিখে ফেলি। 0.01 ইন্টু উচ্চতা হচ্ছে 0.05
এটা হচ্ছে মিটার কিউব। তাহলে আমাদের আয়তন চলে আসে হচ্ছে 5 × 10⁻⁴ মিটার কিউব। তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে বস্তুর আয়তনের সমান পরিমাণ তরলই কিন্তু অপসারিত হয়। তাহলে আমরা বলতে পারি যে অপসারিত তরলের আয়তনটাও কি হবে, 5 × 10⁻⁴ মিটার কিউবই হবে। তাহলে আমরা লিখব যে অপসারিত তরলের আয়তন V = এটাও কি হবে, এই বস্তুর আয়তনের সমান হবে। তাহলে 5 × 10⁻⁴ মিটার কিউব। এখন আমরা তো আয়তনটা পেয়ে গেছি, তরলের আয়তনটা পেয়ে গিয়েছি। এবার আমাদের এই তরলের ওজনটা বের করতে হবে। তো ওজন বের করার আগে আমরা তরলের ভরটা বের করি। তো আমাদের এখানে দেখো যে তরলের হচ্ছে ঘনত্ব দিয়ে দিয়েছে 1000 kg/m³। তাহলে আমরা কিন্তু জানি যে ঘনত্ব ρ = m/v। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে m = হচ্ছে কি ρv, অর্থাৎ ঘনত্ব আর আয়তনের গুণফল। তাহলে ঘনত্ব আর আয়তনকে গুণ করলে আমরা অপসারিত তরলের ভরটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে অপসারিত তরলের ভর = তরলের ঘনত্ব ইনটু অপসারিত তরলের আয়তন। তাহলে তরলের ঘনত্ব এখানে দেওয়া আছে 1000, আর অপসারিত তরলের আয়তন হচ্ছে 5 × 10⁻⁴। তাহলে এত কেজি। তাহলে হিসাব করে আমরা পাই যে অপসারিত তরলের ভর = 0.5 কেজি। তাহলে এবার আমরা অপসারিত তরলের ওজনটা বের করে ফেলতে পারবো, তাই না? এই ভরের সাথে 9.8 গুণ করলে আমরা অপসারিত তরলের ওজনটা পেয়ে যাব। তাহলে অপসারিত তরলের ওজন, এটাকে আমরা W ওয়াটার লিখে দিই পাশে। এটা হবে তরলের ভরের সাথে 9.8 গুণ করব, এত নিউটন। তাহলে এটা হয় 4.9 নিউটন। তাহলে এই 4.9 নিউটন ওজনই কিন্তু বস্তুর প্রকৃত ওজন থেকে কমে যাবে, কারণ আমরা পড়েছিলাম যে বস্তুর হারানো ওজন হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এটাই কিন্তু বস্তুর হারানো ওজন। তাহলে আমরা এখানে লিখে দিই যে বস্তুর হারানো ওজন = আচ্ছা, আমি জিনিসটা এখানে আবারও লিখে দিই যে বস্তুর হারানো ওজন হচ্ছে = অপসারিত তরলের ওজন।
ইকুয়ালস টু 4.9 নিউটন। তাহলে এটাই কিন্তু বস্তুর হারানো ওজন। তাহলে তরলে ডুবানোর পরে বস্তুর ওজন কত হবে এখন? তরলে ডুবানোর পর বস্তুর ওজন হবে বস্তুর প্রকৃত ভর থেকে তার হারানো ওজনটাকে মাইনাস করে দিব, কারণ এতটুকু ওজন তো তার হারিয়ে গিয়েছে প্রকৃত ওজন থেকে। তাহলে এতটুকু ওজন কমে যাওয়ার পরে এখন কত ওজন আছে সেটা বের করব। তাহলে বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর হারানো ওজন। তাহলে বস্তুর প্রকৃত ওজন কত ছিল? এই যে বস্তুর প্রকৃত ওজন বা বাতাসের ওজনটা ছিল এটা 19.6 নিউটন ছিল। তাহলে আমরা এখানে লিখব 19.6 মাইনাস তার হারানো ওজন কত? এই যে এটা 4.9 নিউটন। তাহলে 4.9 তাহলে মাইনাস করলে আমাদের আসে 14.7 নিউটন। তাহলে পানিতে ডুবানোর পরে বস্তুর ওজনটা 14.7 নিউটন হয়ে যাবে। অর্থাৎ যখন বাতাসে ছিল আমরা দেখলাম কি যে যখন বাতাসে ছিল তখন বস্তুটার ওজন কিন্তু ছিল 19.6, কিন্তু যখনই এই বস্তুটাকে তরলে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হলো তখন এই বস্তুটার ওজন কমে হয়ে গেল কত? 14.7 নিউটন। অর্থাৎ বস্তুকে তরলে ডুবানোর পরে তার ওজনটা কমে গেছে বা তাকে হালকা মনে হবে বস্তুটাকে। তাহলে এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জেনেছিলাম। এখন ধরো যে বস্তুটাকে আমরা পানিতে ডুবিয়েছিলাম সে বস্তুটা যদি সিলিন্ডার আকৃতির না হয়ে অন্য কোনো আকৃতির হতো, ধরো গোলক আকৃতির বা ঘনক্ষেত্র যদি হতো, সেক্ষেত্রে আমরা আয়তনটা কিভাবে বের করতাম সেটা আমাদের জানতে হবে। তা আমি সেটা এখানে বলে দিচ্ছি যে ধরো আমাদের তরলে নিমজ্জিত বস্তুটি প্রথমে আমরা গোলক আকৃতিরটা লিখি যে তরলে নিমজ্জিত বস্তুটি যদি গোলক আকৃতির হয় হলে তার আয়তন কিভাবে বের করব সেই সূত্রটা বলছি। গোলক আকৃতির হলে আয়তন V ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ। এটা হচ্ছে গোলক আকৃতির কোনো বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। এখানে আরটা কি? এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আবার যদি গোলক আকৃতির না হয়ে বস্তুটা যদি একটা ঘনক্ষেত্র হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? ধরো বস্তুটি যদি ঘনক্ষেত্র হয়, ঘনক্ষেত্রাকার হলে আয়তন V ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ
যদি ঘনক্ষেত্রাকার বস্তু হতো আমাদের, তাহলে আয়তন নির্ণয়ের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ বস্তুটার শেপটা যদি এরকম হয়, এরকম ঘনক্ষেত্রাকার যদি হয়, এরকম, সেক্ষেত্রে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ দিয়ে আমরা হচ্ছে আয়তনটা পাবো। দৈর্ঘ্য হচ্ছে তার এটা, ঘনক্ষেত্রাকার বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এটা, এবং এটা হচ্ছে প্রস্থ, এবং এটা হচ্ছে তার উচ্চতা। এই তিনটা মান আমাদের দেওয়া থাকবে। এই তিনটা মানকে গুণ করলে আমরা হচ্ছে বস্তুর আয়তনটা পেয়ে যাব। তাহলে আশা করি আজকে যা যা টপিক নিয়ে ডিসকাস করেছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।